আমরা চোখের সামনে সবসময় যা কিছু দেখি তাই কি সত্যি হয়? কানে যেটা শুনি সেটাই কি সত্যি হয়? অনেক সময় সেটা সত্যি নাও হতে পারে। আজ এমনই একটা লোমহর্ষক ভয়ানক গল্প নিয়ে হাজির হয়েছি। সত্যি বলছি, আমি শেষ পর্যন্ত অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম কি হয় সেটা জানার জন্য। আশা করি আপনাদের ভেতরেও আমার মতো করে কৌতূহল সৃষ্টি হবে। তাহলে চলুন বেশি দেরি না করে মাথা নষ্ট করা এই গল্পটি দেখে আসা যাক। আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ আমি যদি বলে দিই তাহলে আপনাদের এই গল্পটা একটু ফ্যাকাশে মনে হতে পারে। গল্পের শুরুতে গভীর রাতে বাসু ঠাকুর ইন্ডাস্ট্রির এমডি অমর বসু গাড়ি চালিয়ে কার সাথে যেন ফোনে কথা বলতে বলতে আসছিল। হঠাৎ করে ফাঁকা রাস্তায় তাকে দুইটা গাড়ি পেছন থেকে ফলো করতে শুরু করে, যেটা অমর দেখতে পেয়ে তার নিজের গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দেয়। আর এক পর্যায়ে সে একটা ল্যাম্প পোস্টের সাথে এসে ধাক্কা মারে। আর এই অ্যাক্সিডেন্টে সে গুরুতর আহত হয়, যার কারণে তাকে 2 মাস পর্যন্ত হসপিটালে ভর্তি থাকতে হয়। তারপর বাড়ি ফেরার পরের দিনই সকালে সে অফিসে যাওয়ার জন্য তড়িঘড়ি করে রেডি হয়ে, আর তার পরনের গলাটায় কোথায় রেখেছে সে মনে করতে পারছিল না। তখন তার ওয়াইফ অহনা এসে তাকে হেল্প করে এবং অহনা বলে, তোমার তো শরীর ভালো না, এই অবস্থায় অফিসে না গিয়ে বাড়িতে একটু রেস্ট করো। একথা শুনতেই অমর বলে, আমি অফিসে গেলেই বেশি ভালো থাক, কাজের ভিতর থাকলে আমার মন ভালো থাকবে। একথা বলে সে অহনার কোনো কথায় গুরুত্ব না দিয়ে গাড়ি নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে। অমর বাড়ি থেকে বের হয়ে গেটের সামনে একটা দোকান থেকে সিগারেট কিনে খায়, যেটা দেখে অহনা খুব অবাক হয়ে যায়, কারণ অমর এর আগে কখনোই সিগারেট খেত না। এদিকে ইন্টেলিজেন্ট বোর্ডের অফিসার উৎসবকে দেখা যায়। সে একটা টেররিস্ট গ্রুপকে ধরার জন্য অনেক চেষ্টা করছে, আর যেখানে একজন বাঙালি বিজনেসম্যান ওই টেররিস্টদের সঙ্গে এক হয়ে তাদেরকে সাহায্য করছে। এছাড়াও অফিসার খবর পেয়েছে এই 15ই আগস্ট টেররিস্টরা একটা অ্যাকশন নিতে যাচ্ছে, আর এই অ্যাকশনে এই শহরটার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই যে করেই হোক এই অ্যাটাকটা আটকাতে হবে, নয়তো এই দেশের অনেক বড় ক্ষতি হতে পারে। অন্যদিকে অমর অনেকদিন পর বাড়িতে ফিরে রাতে অহনাকে নিয়ে বাইরে তাদের বন্ধুদের সঙ্গে ডিনারে যায়, যেখানে অমরের ব্যবহারগুলো সবার কাছে পরিবর্তন লাগে। এই যেমন অহনাকে জেলাসি ফিল না করানো, অহনার বান্ধবীর সঙ্গে ফ্লার্ট না করা, স্ক্যাচ না খাওয়া, রমেতে হেরে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো দেখে অহনা বেশ চিন্তায় পড়ে যায়। এমনকি অহনা বাড়ি এসে দেখতে পায় অমর তার পরনের জামা কাপড় খাটের উপর ছড়িয়ে ছিটে রেখেছে, যেটা অমর কখনোই পছন্দ করে না। সে সবসময় গোছানো সিস্টেমেটিক সবকিছু পছন্দ করে। অহনা আবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় অমর তাকে কোনো কিছু না জানিয়ে অফিসে চলে গেছে, যেটা এর আগে কখনোই অমর করেনি। অমর কখনো অহনাকে না বলে অফিসে যায় না। এসব কিছু দেখে অহনা মনে করে অমর ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়টা তার শাশুড়ির সঙ্গে খুলে বললে তখন তার শাশুড়ি তাকে বুঝিয়ে বলে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে এত চিন্তা করতে হয় না, কেননা অমরের বেশ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার থেকে তার ঠিক হতে একটু সময় লাগতে পারে। যাই হোক, অহনা এসব কিছু বাদ দিয়ে তার নিজের কাজে বেরিয়ে পড়ে। অহনা একজন ফুড রিভিউয়ার, বিভিন্ন রেস্টুরেন্টে খাবারকে রিভিউ করে। তো রেস্টুরেন্ট থেকে কাজ করে বের হওয়ার সময় তার ব্যাগে একটা চিরকুট দেখতে পায়, আর এই চিরকুটে লেখা ছিল, আপনার স্বামীর মুখোশ পরা রূপটা চিনে নিন। চিরকুটটা পেয়ে অহনা বেশ ঘাবড়ে যায়, আর রেস্টুরেন্টের বাইরে বের হয়ে যা দেখে তা দেখে অহনা চোখ কপালে উঠে যায়। অহনা দেখে তার হাজবেন্ড একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। এমন সময় অহনা অমরকে কল দিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? তখন অমর বলে, একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ আছি। একথা শুনে অহনার বুঝতে আর বাকি থাকে না তার স্বামী তার সঙ্গে চিট করছে। বাসায় ফিরতে অহনা তার স্বামীকে রাস্তায় দেখেছে সম্পূর্ণ বিষয়টা বলে দেয়। তখন অমর অহনাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে, ওই মহিলার নাম মীরা সিনহা। সে আসলে তার একজন ক্লায়েন্ট, যে কিনা বিজনেসের জন্য র ম্যাটেরিয়াল কেনার জন্য এখানে এসেছে। এসব কথা শুনে অহনা তার স্বামীর কথা বিশ্বাস করে না। তাই অমর মীরাকে ফোন দিয়ে তার ওয়াইফের সঙ্গে কথা বলিয়ে দেয়। তখন অহনার বিশ্বাস হয়, আর নিজের ভিতরে একটা গিল্টি ফিল হতে থাকে তার স্বামীকে ভুল বোঝার জন্য। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে। বানজাই বেট। কেন বানজাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। 3 লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফিলিপ, সুইট বানানজা, পোকার, স্লট, লাইভ ক্যাসিনো সব এখানেই আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ এবং রকেট দিয়ে। 24 ঘন্টা 7 দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচের পিন কমেন্টের লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড টাঙ্গাইল ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200 ফ্রি স্পিন পান। এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেটের সঙ্গে। ধন্যবাদ।
এর পরের দিন ছিল অমরের জন্মদিন। প্রত্যেকবারের মতো এবারও অহনা নিজের হাতে তার জন্য সারপ্রাইজ গিফট রেডি করে, নিজের হাতে কেক বানায়। কিন্তু অহনা দেখতে পায় আশ্চর্যজনকভাবে তার হাজবেন্ড তার জন্মদিনের কথাই ভুলে গেছে। এই বিষয়টা অহনা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, তাই সে কাউকে কিছু না জানিয়ে অমরের ডক্টরের সঙ্গে গিয়ে দেখা করে, যে তার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের সময় ট্রিটমেন্ট করেছিল। অহনা জিজ্ঞাসা করে, আমার হাজবেন্ড তার আগের অনেক কিছুই ভুলে যাচ্ছে, এটা কি করে সম্ভব? তখন ডক্টর তাকে বুঝিয়ে বলে, এত বড় অ্যাক্সিডেন্টের পর রিকভারি স্টেজে মেমোরি লস হওয়াটা স্বাভাবিক, এতে টেনশন করার কিছু নেই। একথা শুনে অহনা সেখান থেকে বাড়ি ফিরে আসে। এরপর দেখা যায় ডক্টর এই বিষয়টা অফিসার উৎসবকে ডেকে বলে দেয়। ডক্টর উৎসবকে বলে, অহনা অমরকে সন্দেহ করছে, করাটাই স্বাভাবিক, কারণ মানুষের এতটা চেঞ্জ কখনোই হয় না, আর তার এমন কোনো মেজর অ্যাক্সিডেন্টও হয়নি যে সবকিছু সে ভুলে যাবে। একথা শুনে উৎসব বলে, যে করেই হোক সবাইকে বিশ্বাস করাতে হবে, কেননা এটা দেশের জন্য খুবই জরুরি। অন্যদিকে অমরের বার্থডে পার্টিতে অমরকে ফাটাফাটি ড্যান্স করতে দেখে অহনা আবারও পুরোপুরি অবাক হয়ে যায়, কেননা এর আগে কখনো অমর এইভাবে ড্যান্স করেনি, আর যে কখনো ড্যান্স করেনি সে এত ভালো ড্যান্স কি করে করে। এরপর অহনা ঘরে এসে অমরকে সারপ্রাইজ গিফট দেয়, যেটা তার ছোটবেলা থেকেই খুব পছন্দ। কিন্তু সারপ্রাইজিং ভাবে দেখা যায় এই গিফটটাও অমর চিনতে পারে না, এমনকি এই গিফটের নামও বলতে পারে না। এসব কিছু মিলিয়ে অহনা বেশ হতাশ হয়ে যায় আর নিজে খুব ভায়োলেন্ট হয়ে ওঠে। তখন পরিস্থিতি সামালের জন্য অমর বলে, আমার অ্যাক্সিডেন্টের জন্য আমার মাথায় কোনো কাজ করছে না। তো যাই হোক, পরের দিন অহনা তার বান্ধবী রূপসার সঙ্গে দেখা করে আর অমরের সম্পূর্ণ বিষয়টা তার বান্ধবীকে খুলে বলে। তখন রূপসা অহনাকে সাজেস্ট করে অমরের সঙ্গে ক্লোজ হওয়ার জন্য। তো যে কথা সেই কাজ, বাড়ি ফিরে অহনা রূপসার কথা মতো ঘর সাজিয়ে নিজেকে পরিপাটি করে অমরের জন্য ওয়েট করতে থাকে। অফিস থেকে অমর ফেরার পর অহনা খুব রোমান্টিক মুডে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় অমর অহনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, সেই সাথে তাকে অনেক উল্টাপাল্টা কথাও শুনিয়ে দেয়। এসব কিছু দেখে অহনা আরো অবাক হয়ে যায় আর মন খারাপ করতে থাকে। তাই সে পরের দিন তার বন্ধু প্রসিদ্ধর সঙ্গে দেখা করে, এই বিষয়গুলো তাকেও খুলে বলে। প্রসিদ্ধ সবকিছু শুনে বলে, হয়তো অমরের ওই মেয়েটার সঙ্গে কোনো রিলেশন আছে, যার কারণে তোর সঙ্গে এমন খারাপ ব্যবহার করছে, ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। রাতে অমর ঘুমিয়ে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে অহনা অমরের ফোন চেক করে। অমরের ফোনে আননোন নাম্বার থেকে একটা এসএমএস আসে, আর এই বিষয়টা অহনা তার বন্ধুকে জানিয়ে দেয়, সেটা আবার অমর আড়াল থেকে শুনে ফেলে। এর পরের দিন অহনা লুকিয়ে লুকিয়ে অমরের অফিসে যায়, জানার জন্য মিস মীরা কি সত্যিই তাদের ক্লায়েন্ট কিনা। এরপর অহনা লুকিয়ে লুকিয়ে সেক্রেটারি রুমে ঢুকে আর তার কম্পিউটার চেক করে দেখে মীরা নামে তাদের কোনো ক্লায়েন্ট নেই, অর্থাৎ ওই দিন অমর অহনাকে মিথ্যে কথা বলেছিল। এরপর সে অফিস থেকে বের হলে দেখতে পায় অমর তার সেক্রেটারি গাড়িতে করে অফিসে ঢুকছে। তাদেরকে এমন ভাবে দেখে অহনা দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত অমর তার গাড়ির আয়নার ভেতরে অহনাকে দেখে ফেলে। তো যাই হোক, এসব কিছু দেখার পর অহনা আর চুপ করে বসে থাকতে পারে না, তাই সে একজন ডিটেকটিভের কাছে আসে, এনার নাম অশোক দত্ত। এদিকে অফিস থেকে অমর ফেরার পথে দুইটা গুন্ডা তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর বলে, খড়গপুরের হিসেবটা এখনো বাকি। এই সমস্ত কথা শুনে অমর কিছুই বুঝতে পারে না। তখন সে জিজ্ঞাসা করে, তোমরা কি চাও? তখন তারা টাকা চাইলে অমর বলে, তোমরা ভুল জায়গায় এসেছো, আমি তোমাদের কোনো টাকা দিতে পারবো না, তোমরা যাকে ভাবছো আমি সে নই। এসব কথা গুন্ডারা কোনো মতেই বিশ্বাস করতে চায় না, তাই অমর গাড়িটাকে একটা আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে আর এই দুই গুন্ডাকে মেরে ঠিকানা লাগিয়ে দেয়, আর এরপর ফোন করে কাউকে এই সমস্ত ইনফরমেশনও দিয়ে দেয়। অন্যদিকে অফিসার উৎসব একজনকে ফোন করে বলে, এত সিকিউরিটি থাকার পরেও কি করে দুইটা গুন্ডা অমর পর্যন্ত পৌঁছে যায়? অমরের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের পুরো মিশনটাই ফেল হয়ে যাবে। পরের দিন অহনা আবারও ওই ডিটেকটিভের কাছে আসে। তখন অশোক দত্ত বলে, অনেক খোঁজ খবর নিয়ে জানলাম আপনার হাজবেন্ড ওই মেয়েটার সঙ্গে এর আগেও অনেকবার দেখা করেছে, তবে তাদের ভিতর কোনো রিলেশন চলছে কিনা এটা নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে যতটুকু বুঝতে পারলাম আপনার হাজবেন্ড বা ওই মেয়েটা কোনো নর্মাল মানুষ নয়, এদের ভিতর কোনো একটা হিস্টোরি আছে। আপনার হাজবেন্ডকে প্রতিদিনই অনেক মানুষ ফলো করে, এরা কারা আর কেনই বা আপনার হাজবেন্ডকে ফলো করে? এমনকি আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্টও হয়েছিল তারা খেয়ে, যারা ওই দিন আপনার হাজবেন্ডকে ফলো করেছিল তারাই বা এখন কোথায় গেল? তাছাড়া আপনাদের কোম্পানির এত টাকা আর আপনাদের কোম্পানির প্রোডাক্টে তেমন কোনো সেল নেই, তাহলে কোথা থেকে এত টাকা আসে? এসব কিছু শোনার পর অহনা বুঝতে পারে না সে কি উত্তর দিবে। তাই অহনা বলে, আপনি আপনার ইনভেস্টিগেশন চালিয়ে যান, আমি এর শেষটা দেখতে চাই, কারণ সত্যটা জানা আমার জন্য খুবই দরকার। মূলত অহনা তার বিয়ের পর থেকে তার হাজবেন্ডকে যেমনটা দেখেছে তার হাজবেন্ড তেমনটা নয়, তার হাজবেন্ডের অন্য একটা রূপও আছে যেটা সে কাউকেই জানতে দেয় না। আর অহনার বিয়ের 5 বছর হয়ে গেল, তার হাজবেন্ড সম্পর্কে কোনো কিছুই জানে না।
অমর এই বিজনেসটাকে সামনে রেখে পিছনে কালো টাকার বিজনেস করে। আর এই মানি লন্ডারিং বিজনেসের জন্য অমর অনেক ফেমাস। ওকে সবাই ভিন্ন একটা পরিচয়ে চিনে। এদিকে উৎসবকে দেখা যায় ফোনে কারোর সঙ্গে একটা কি বিষয়ে আলোচনা করছিল। উৎসব মূলত মীরার সঙ্গে কথা বলছিল। এখানে একটা টুইস্ট রিভিল হয়, এই মীরাও একজন পুলিশ অফিসার। অন্যদিকে বাড়ি ফিরলে অহনা দেখতে পায় তার শ্বশুর কি একটা কারণে তার ননদের উপরে অনেক রাগারাগি করছে। আর এই বাড়ির নিয়োগ হলো কর্তার মুখের উপর কেউই কোনো কথা বলতে পারবে না। তখন দেখা যায় হঠাৎ করে সেখানে অমর এসে প্রতিবাদ করে। এই প্রথমবারের মতো অমর তার বাবার বিপরীতে গিয়ে তার বোনের পক্ষে হয়ে কথা বলে। এমনটা এর আগে কখনোই ঘটেনি, যেটা দেখে অহনা আরো ঘাবড়ে যায়। আর এই বিষয়টাই সে ফোন করে অশোককে জানিয়ে দেয়। তখন অশোক আরো একটা ইনফরমেশন অহনাকে জানিয়ে দেয়, কয়েকদিন আগে দুইটা গুন্ডা আপনার হাজবেন্ডকে কিডন্যাপ করেছিল। এটার পর থেকেই সেই দুইটা গুন্ডাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঠিক সেই সময় অহনাকে আবার অবাক করে দিয়ে জিজ্ঞাসা করে, আপনার পরিচিত কেউ কি খড়গপুর জেলে আছে? অহনা বলে, আমার কোনো পরিচিত কখনো জেলে যায়নি। এরপর অশোক বলে, তাহলে ঠিক আছে, পরে আবার আপনার সঙ্গে এ বিষয় নিয়ে কথা হবে। এই বলে সে ফোনটা কেটে দেয়। এদিকে অফিসাররা পাক্কা নিউজ পায় 15 তারিখে এই টেররিস্টরা তাদের অ্যাকশনে নামবে, তাই সকল অফিসারকে সজাগ থাকতে বলে। অন্যদিকে অশোক অহনাকে ফোন করে বলে, কাল সকালে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, যেটা কিনা ফোনে বলা যাবে না, কারণ ফোনটা যে কোনো মুহূর্তে ট্র্যাক হতে পারে। শুধু এতটুকু বলে অবর বড় একটা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে। কিন্তু দেখা যায় অবর আগে থেকেই অহনার ফোনটা ট্র্যাক করে রেখেছে। পরের দিন অহনা অশোকের অফিসে গিয়ে দেখতে পায় সেখানে অশোক নেই। আশেপাশে মানুষের কাছে খোঁজ নিয়ে জানতে পারে কি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য সে এখান থেকে চলে গেছে। এসব কিছুতে অহনার ভেতরে সন্দেহ আরো বাড়তে থাকে। তাই অহনা সরাসরি অশোকের বাড়িতে চলে আসে। আর সেখানে আসলে অশোকের ওয়াইফ জানায় ওর কোনো গ্রামের বাড়ি নেই। আর তাছাড়া ওর এরকম মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়ার অভ্যাস আছে। এসব কিছু মিলিয়ে অহনা খুব ডিস্টার্ব হয়ে পড়ে, যার কারণে সে সারা রাত ঘুমোতে পারে না। সে কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তার পরের দিন আবারও অহনা তার বন্ধু প্রসিদ্ধর বাড়িতে আসে আর তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। এসব কিছু শুনে প্রসিদ্ধ বলে, তুই কিছুদিনের জন্য এখান থেকে দূরে কোথাও চলে যা। কিন্তু অহনাও হাল ছাড়ার পাত্রী নয়। সে সবকিছু শেষ না জেনে এখান থেকে কোনো মতেই যেতে রাজি হয় না। দুজন মিলে আবারও অশোকের অফিসে আসে, যদি কোনো কিছু জানা যায় তার জন্য। আর অনেক খোঁজাখুঁজি করার পর অশোকের রুম থেকে তেমন কিছুই খুঁজে পায় না। তবে অহনা অশোকের লেটার বক্স থেকে একটা পেন ড্রাইভ খুঁজে পায়। এদিকে আবারও দুইটা গুন্ডা এসে অমরের মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের টাকা ফেরত চায়। তবে অমর কোনো মতেই মনে করতে পারে না তাদের থেকে কোনোদিন সে টাকা নিয়েছে কিনা। এমন সময় অমরের সেক্রেটারি সেখানে এসে অমরকে বাঁচিয়ে নেয়। অমর তার সেক্রেটারিকে বলে, অ্যাক্সিডেন্টের পর থেকে আমার বেশ কিছু জিনিস মনে পড়ছে না। আমার কোথায় কি রাখা আছে সেসব কিছু তো তুমি জানোই। সেগুলো একটা লিস্ট করে আমাকে দিও, যাতে দ্বিতীয়বার এমন ঘটনা আর না ঘটে। এদিকে বাড়ি এসে অহনা সে পেন ড্রাইভ চেক করলে সেখানে 3টা প্রশ্ন দেখতে পায়। বসু ঠাকুর জুট মিলে গোলমালটা কি? খড়গপুর জেলের কি কানেকশন আছে? অফিসের শেপে আসলে কি আছে? এসব অদ্ভুত প্রশ্ন দেখে অহনা অনেক কৌতূহলী হয়ে পড়ে। তাই সেই রাতেই সে কোনো প্রকার বিলম্ব না করে অফিসের বক্সে কি আছে তা খুঁজতে চলে আসে। অনেকক্ষণ সবকিছু খোঁজাখুঁজি করার পর অহনা পুরনো একটা ব্যালেন্স ফাইল খুঁজে পায়। কিন্তু ততক্ষণে অমর অহনার মোবাইল ট্রেস করে অফিস পর্যন্ত চলে আসে। তবে অহনাকে ধরার আগেই অহনা এখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন অহনা তার এক বন্ধুকে এই ব্যালেন্স শিটটা দেখায় আর তার কাছে সার্বিক পরিস্থিতি জানতে চায়। তার বন্ধু জানায় এই ব্যালেন্স শিটে গত 7 বছরের হিসাব করা আছে। আর এই হিসাব অনুযায়ী গত 7 বছর যাবতই তাদের ব্যবসায়ী লসে চলছে। এতদিনে তাদের জুট মিল বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে বন্ধ না হয়ে বেশ বড় বড় টাকার অঙ্কই তাদের হাতে ঘোরাফেরা করে। সেখান থেকে অহনা তার মনের কনফিউশন দূর করার জন্য অমরের সেক্রেটারির সঙ্গে দেখা করতে আসে আর তার কাছে জানতে চায় তাদের ব্যবসায় পরিস্থিতি কি, ব্যবসায় কোনো লস হচ্ছে কিনা। তখন সেক্রেটারি জানায় তাদের ব্যবসায় খুব ভালোভাবে চলছে, এখানে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে যা কিছু শুনেছে সবকিছুই গুজব। এমন সময় সেক্রেটারির ফোনে একটা কল আসে আর সে অহনাকে একটা অজুহাত দিয়ে তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে যায়। সেক্রেটারির আচরণে অহনার একটি সন্দেহ হয়, যার কারণে সে সেক্রেটারিকে ফলো করতে শুরু করে। আর কিছু দূর গিয়ে দেখতে পায় সেক্রেটারিকে একটা লোক ব্যাগ ভর্তি টাকা দিচ্ছে। এই গুন্ডাগুলো কারা অহনা তা জানার জন্য তাদেরকে আবারও ফলো করতে শুরু করে। আর এভাবেই গুন্ডাকে ফলো করতে করতে অহনা গুন্ডাদের ডিরায় গিয়ে পৌঁছায়। আর এখানে এসে অহনা গুন্ডাগুলোর কাছে জিজ্ঞাসা করে অমরের সঙ্গে তাদের কি কালেকশন, কিসের এত লেনদেন। তখন গুন্ডাগুলো এখানে একটা টুইস্ট রিভিল করে, অমর এই গুন্ডাগুলোর সাথে মানি লন্ডারিং এর কাজ করে।
এসব কিছু জানার পর গুন্ডারা যখন অহনাকে আটকে রাখতে চায় তখন অহনা অনেক কৌশলে তাদের হাত থেকে পালিয়ে আসে আর সাথে সাথে তার ফোনটা বের করে তার বন্ধু প্রসিদ্ধকে এসব কিছু জানিয়ে দেয়। এদিকে এতক্ষণে অহনার কোনো খোঁজ খবর না পাওয়ায় অমর তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে অহনা বাড়িতে এসে দেখতে পায় বাড়িতে শুধুমাত্র তার শ্বশুর ছাড়া আর কেউই নেই। তখন সে তার শ্বশুরকে কান্না করতে করতে অমরের সমস্ত বিষয়টা খুলে বলে। তার শ্বশুর কোম্পানি থেকে রিটায়ারমেন্ট করার পর তার ছেলে এই কোম্পানিটা সৎভাবে চালাচ্ছে না, সে গোপনে মানি লন্ডারিং এর কাজ করে। এসব কথা শুনে অমরের বাবা দ্রুত অমরকে ফোন করে বলে বাড়িতে চলে আয়। অহনা পুলিশ স্টেশনে না গিয়ে সোজা আমার কাছে এসেছে। শ্বশুরের মুখে এমন কথা শুনে অহনা অবাক হয়ে যায়। তখন আর অহনার বুঝতে বাকি থাকে না তার শ্বশুরও অমরের সঙ্গে মিলিত হয়ে এই অবৈধ বিজনেসটা করছে। তখন অহনা শ্বশুর তাকে বলে সব ফ্যামিলিরই একটা সিক্রেট থাকে আর সেটা পরিবারের সবার মেনে নেওয়া ভালো। কিন্তু অহনা তার শ্বশুরের কথা মানতে না চাইলে এক পর্যায়ে অহনা শ্বশুর তার হাত পা মুখ বেঁধে স্টোর রুমে লুকিয়ে রাখে। বাড়িতে অমর ফিরে আসলে তার বাবা বলে রাতে বাড়ি সবাই ঘুমিয়ে গেলে তখন অহনাকে বাইরে নিয়ে চিরতরে মুখ বন্ধ করে দিতে। তো যাই হোক, রাতে খাবার সময় অহনার শাশুড়ি আর ননদ অহনার কথা জিজ্ঞাসা করলে অমর বলে সে একটা প্রোগ্রামের জন্য হঠাৎ করে কাউকে কোনো কিছু না জানিয়ে বাইরে চলে গেছে। এরপর অমর অহনাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর তাকে আরো একটা সত্য ঘটনা খুলে বলে এতদিন সবাই যাকে অমর বলে জানে সে মূলত অমর নয়, সে পুলিশ ইন্সপেক্টর সালমান রশিদ, যার চেহারা অমরের সঙ্গে হুবহু মিলে। অনেকদিন আগেই অফিসার উৎসব সালমানকে দেখে এই প্ল্যানটা করেছিল। যখন অমরের অ্যাক্সিডেন্ট হয় আর তাকে সিটি হসপিটালে ভর্তি করা হয় তখন অমরের সঙ্গে সালমানকে বদলে দেওয়া হয়। বর্তমানে অমরকে খড়গপুর জেলে রাখা হয়েছে আর এই ব্যাপারে ডাক্তারকে রিকোয়েস্ট করে যাতে কেউ কোনো কিছু জানতে না পারে, যার কারণে অহনা এতদিন অমরের ব্যবহারে অমিল খুঁজে পাচ্ছিল। সালমান অমরের বাড়ি থেকে যা কিছু নিউজ পেত সে সবকিছুই আপডেট অফিসার উৎসবকে জানাতো, যেমনটা আমরা আগেই দেখতে পেয়েছি। এসব কিছু শোনার পর অহনার কাছে এতদিন অমরের স্বভাবের চেঞ্জগুলো ক্লিয়ার হয়ে যায়। এমন সময় উৎসব অমরকে ফোন করলে অমর বলে অহনা মানি লন্ডারিং এর ব্যাপারটা জেনে গেছে, তবে তাকে সব সত্যি কথা বুঝিয়ে বলায় সে পুলিশকে সাহায্য করার জন্য রাজি হয়েছে। এই কথাটা অমর উৎসবকে মিথ্যে করে বানিয়ে বলে। মূলত এতদিন অহনার সঙ্গে একসঙ্গে থাকায় অমরের মনে অহনার জন্য বেশ মায়া হয়ে গেছে। তখন অহনা জিজ্ঞাসা করে আমার হাজবেন্ড কোথায়? তখন সালমান তাকে জেলের কথা বলে। তখন অমরের বাবা তাকে ফোন করলে সে অহনাকে এই গোডাউনের ভেতর বেশ কিছু তার পছন্দের খাবার এবং পরার জন্য কিছু জামা কাপড় দিয়ে বাড়ি ফিরে যায় আর তার বাবাকে বলে সে অহনাকে চিরতরে শেষ করে দিয়েছে। অন্যদিকে খড়গপুর জেল থেকে আসল অমর পালিয়ে যায়। অহনা যখন একা বসেছিল তখন তার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করতেই অহনা অবাক হয়ে যায়। এরপর সেখানে সালমান আসলে অহনা তাকে ধোকা দিয়ে তার গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। মূলত অহনা তার হাজবেন্ড অমরের সঙ্গে দেখা করতে আসে। অহনার কাছে একটু আগে যে আননোন নাম্বার থেকে কল এসেছিল সেটা মূলত তার হাজবেন্ডই করেছিল, তবে সে আসার আগে তার সঙ্গে করে একটা পিস্তল নিয়ে আসে। কিছুক্ষণ পর সালমান অহনাকে ট্রেস করে সেখানে পৌঁছে যায়। তখন অহনা সত্যিটা তার হাজবেন্ডের কাছে জানতে চাইলে অমর বলে আমার সঙ্গে এই অবৈধ বিজনেসে কোনো সম্পর্ক নেই, তারা সবকিছু মিথ্যে কথা বলছে তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। এমন সময় সেখানে অহনার সামনে সালমান এসে পৌঁছায়। দুইজনের দুরকম কথাতে অহনা কনফিউজ হয়ে যায়। হাতে থাকা বন্দুকটা দুজনের দিকে তাক করতে থাকে। অমর অহনাকে বিভিন্ন কথা বলে তার দিকে নেওয়ার জন্য কনফিউজ করার চেষ্টা করে। ঠিক সেই সময় সালমান তাকে বলে সত্যি এবং ন্যায় অন্যায় বেছে নিতে। একথা শুনে অহনা অমরের দিকে পিস্তল তাক করে আর এখানেই এই দৃশ্যের মধ্যে দিয়ে এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত জানা যায় না অহনা আসলেই কি তার হাজবেন্ডকে গুলি করেছিল কিনা বা এরপর তাদের ভিতরে কি হয়েছিল। আর এসব কিছু জানতে হলে পরের সিজনের জন্য অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।